আমাকে প্রথমেই বোঝাতে হচ্ছে মিশ্রণ। মিশ্রণ কাকে বলে? কারণ মিশ্রণ এর মধ্যে লুকায়িত আছে দ্রবণ। তাহলে মিশ্রণ কাকে বলে? প্রথম প্রশ্ন মিশ্রণ। আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমরা বিভিন্নভাবে বলবে। আমি এখন যেহেতু প্রশ্ন করার সুযোগ আমি তোমাকে পাচ্ছি না, ফলে আমি বলতেছি মিশ্রণ বলতে আমরা বুঝি দুই বা ততোধিক পদার্থের একত্রে সমাবেশ। দুই বা ততোধিক পদার্থের একত্রে সমাবেশ। এখন এই বলতো এই একত্রে সমাবেশ এটা দুই রকমেই হতে পারে। একটা হলো সব জায়গায় মিশ্রণের সব জায়গায় এই প্রত্যেকটি উপাদানের অনুপাত সমান হতে পারে, আবার হতে পারে কোথাও বেশি একটা কোথাও একটা কম। মিশ্রণ এরকম দুই রকম হতে পারে। এই দুই রকমের ভিত্তিতে মিশ্রণকে সেজন্য আমরা দুইটা ভাগে ভাগ করি, সমসত্ব, অসমসত্ব। আবার বলছি, দুই বা ততোধিক পদার্থের একত্রে সমাবেশ, এটার নাম যদি মিশ্রণ বলি, তাহলে এই মিশ্রণ একত্রে সমাবেশ দুই রকম হতে পারে। এমন হতে পারে সব জায়গায় সকলের অনুপাত সমান, হোমোজেনিয়াস। আবার হতে পারে কোথাও কোনোটি বেশি আর এক জায়গায় অন্যটি বেশি, অর্থাৎ সব জায়গায় সমান অনুপাতে নেই। তার মানে মিশ্রণ দুই প্রকার, একটা সমসত্ব একটা অসমসত্ব। আমরা এখন বলবো সমসত্ব মিশ্রণ কাকে বলে। তাহলে যেখানে যে মিশ্রণে প্রত্যেকটি উপাদানের সব জায়গায় অনুপাত কি থাকবে, একই অনুপাতে মিশ্রিত থাকবে, তাকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণের অপর নাম দ্রবণ। সমসত্ব মিশ্রণের অপর নাম দ্রবণ। দ্রাব্যতা, টপিক্সটা দ্রাব্যতা, কিন্তু দ্রাব্যতা পড়াতে গেলে আমাকে অনেক কিছু জিনিস বাইরের বলে তারপর দ্রাব্যতায় আমরা যাব। সমসত্ব মিশ্রণ এগুলো বেসিক, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো জিনিসগুলো তোমাকে বোঝার জন্য সহায়তা করবে। সমসত্ব মিশ্রণের অপর নাম দ্রবণ। তাহলে এখন প্রশ্ন, দ্রবণ একটা মিশ্রণ, কি ধরনের মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। তার মানে দ্রবণে দুই বা দুইয়ের অধিক উপাদান থাকে। দ্রবণে দুই বা দুইয়ের অধিক উপাদান থাকে, কমপক্ষে দুটি। তাহলে স্যার এই যে দুটি উপাদান যদি থাকে, তাহলে দুটি উপাদানের মধ্যে দ্রাবক কোনটা, মিশ্রণ দ্রব আর দ্রব কোনটা? কারণ আমরা জানি আবার দ্রাবক যোগ দ্রব ইজ ইকুয়াল টু দ্রবণ, কমপক্ষে দুটি। সেই জন্য বলছি মিশ্রণ দ্রবণ, দ্রাবক যোগ দ্রব। যখন দ্রাবক বলবো স্যার দ্রাবক কোনটা, দ্রব কোনটা মিশ্রণে, এবং এরা মেশে কিভাবে, এই প্রশ্নগুলো জড়িত। এক, দ্রাবক কোনটা? মিশ্রণে যেটার পরিমাণ বেশি, এক কথায় সেটা দ্রাবক। যেটার পরিমাণ কম সেটা দ্রব। দুই, আর একভাবে এটা যখন পারবো না, তখন দ্রবণে যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করে, ভৌত অবস্থা নির্দেশ করে, দ্রবণে যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করে। দ্রবণে দ্রব এবং দ্রাবক দুইটা, কোনটা দ্রাবক হবে সেটা হলো দ্রবণে যে দুটি উপাদান, কমপক্ষে দুটি উপাদান থাকে, তাদের মধ্যে যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্দেশ করে সেটা হলো দ্রাবক। তাকে বলবো কি? তাকে দ্রাবক বলবো, দ্রাবক বলে। তাহলে বলো, একটা বলছি পরিমাণে বেশি, দুই পরিমাণে বেশি বোঝা যাচ্ছে না স্যার, পরিমাণে বেশি তাহলে হয়, তাহলে তখন বলবো যে দ্রবণের ভৌত অবস্থা, দ্রবণ এর ভৌত অবস্থা দ্রব মানে পদার্থের যে আর ভৌত অবস্থার সাপেক্ষে হয়েছে সেটাই দ্রাবক। দ্রবণের ভৌত অবস্থা, যে মিশ্রণে পদার্থ থাকে তাদের যার ভৌত অবস্থার সাপেক্ষে দ্রবণের ভৌত অবস্থা হয় সেটাই দ্রাবক।
ওকে, তাহলে এবার আমরা বলছি তাহলে দ্রাবক পাইছি, তাহলে দুর্ব, অপরটা দুর্ব, অপরগুলো দুর্ব, পরিমাণে বেশিটা দ্রাবক বা ভৌত অবস্থা, যেমন আমরা এখন দেখাবো সেটা, যে দেখো তুমি, তাহলে আমরা বলছি ভৌত অবস্থার ভিত্তিতে দুর্বন কয় প্রকার আমরা এবার বের করতে চাই। ভৌত অবস্থার ভিত্তিতে দুর্বন কয় প্রকার, দেখো দ্রাবক যোগ দুর্ব ইজুকাল টু দুর্বন। এবার বলো ভৌত অবস্থা পদার্থে তিনটে নরমালি, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। আচ্ছা, দুর্ব কঠিন হতে পারে পদার্থ, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়, গ্যাস। তাহলে এখন একটা কথা বলো, দ্রাবক ভৌত অবস্থা দ্রাবকের কঠিন, দুর্বেরও ভৌত অবস্থা কঠিন, দ্রাবক দুর্ব দুইটাই কঠিন, তাহলে কি দুর্বন পাবো? অনেকের ধারণা স্যার এই ধরনের দুর্বন তো সম্ভব না, কিন্তু বাস্তবে আছে। কঠিন কঠিন দুর্বন, কঠিন কঠিন দুর্বন, মরিচাহীন ইস্পাত বাসায় প্রত্যেক দিন ইউজ করো, কাঁসা, পিতল, যে কোনো সংকর ধাতু, যে কোনো সংকর ধাতু, যে কোনো কঠিন কঠিন দুর্বন, যে কোনো সংকর ধাতু মিক্সচার, ধাতুর মিক্সচার। স্যার এবার কঠিন দ্রাবক কঠিন, তাহলে এটা গেল দুর্বল, দ্রাবক কঠিন দুর্ব তরল, মিশ্রি, চিনি বেশি, এবার পানি কম। তাহলে বলো আমি যখন 100 মিলিলিটার পানিতে 100 মিলিলিটার পানিতে 10 গ্রাম চিনি দেব, তখন এটাকে বলা হবে পানি দ্রাবক চিনি দুর্ব শরবত সম্পৃক্ত দুর্বন, আবার মানে দুর্বন। আবার আমি যখন 100 গ্রাম চিনিতে 100 গ্রাম চিনিতে 10 মিলিলিটার পানি যোগ করব, তখন এই 100 গ্রাম চিনিটা এখানে হলো দ্রাবক, 10 মিলিলিটার পানি হলো দ্রব, সেইটাই বলছে কঠিন তরল, নাম হইল কঠিন তরল দ্রবণ। উদাহরণ মিশ্রি, চিনি পানির মিশ্রণ। এবার বলো কঠিন গ্যাস দ্রবণ, দ্রাবক কঠিন, দুর্ব গ্যাস। আমরা এই বিক্রিয়াটা পড়ছি কিনা দেখো তো, ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথেন তৈরি করে। এই যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন তৈরি করে, এই এখানে নিকেল প্রভাবক কঠিন পৃষ্ঠতল, নিকেল প্রভাবক কঠিন পৃষ্ঠতল, এর মধ্যে হাইড্রোজেন ইথিন অ্যাবজর্ব হয়, পৃষ্ঠতলে শোষণ ঘটে, এটা সমসত্ব মিশ্রণ, হোমোজেনিয়াস অ্যাবজর্পশন, ফলে এটাকে আমরা বলবো কঠিন গ্যাস মিশ্রণ, কঠিন গ্যাস দ্রবণ, কঠিন গ্যাস দ্রবণ। এবারে তাহলে আমরা এখন পর্যন্ত 3 প্রকার দ্রবণ পাইলাম, কি কি? কঠিন কঠিন দ্রবণ, কঠিন তরল, কঠিন গ্যাস। এবার বলো দ্রাবক তরল দ্রব কঠিন, এটা সবাই জানে, পানিতে চিনি, পানিতে চিনি। এবার তুমি বলো তরল তরল, স্যার পানিতে অ্যালকোহল, পানিতে সালফুরিক অ্যাসিড, এগুলো তরল তরল মিশ্রণ। তরল গ্যাস তোমার প্রিয় কোক, স্প্রাইট, পানিতে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ, তরল গ্যাস দ্রবণ। তাহলে 6টা পাইলাম। এখন তুমি এবার বলো গ্যাস কঠিন দ্রবণ, দ্রাবক গ্যাস দ্রব কঠিন, বাতাসে কর্পূর, কর্পূরের দানা ছিটিয়ে দেওয়া হয়, তরল গ্যাস। গ্যাস তরল, বাতাসে জলীয় বাষ্প, বাতাসে জলীয় বাষ্প। এবার গ্যাস গ্যাস, বাতাস নিজেই একটা সমসত্ব মিশ্রণ, একটা দ্রবণ।
তাহলে মোট দ্রবণ পাইলাম ভৌত অবস্থার ভিত্তিতে 9 প্রকার। তার মধ্যে আমরা এখানে পড়ব মূলত গ্যাস কঠিন, তরল কঠিন, তরল তরল, তরল গ্যাস, এই তিনটে। দ্রাবক অলওয়েজ তরল, দুর্বক কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাস হতে পারে, এইটা বেশি ম্যাক্সিমাম পর্ব কঠিনটা। এই তিনটে আমাদের এখানকার সিলেবাস। এর দ্রাব্যতার সংজ্ঞা দেব, এর সাপেক্ষে আমরা পড়ব। তাহলে এটা মুছে দেই। এবার আমরা দ্রাব্যতার ক্ষেত্রে আর একটা জিনিস বলতে চাচ্ছি যে দ্রাবকে দ্রবীভূত হওয়ার উপর নির্ভর করে দ্রবণ 3 প্রকার: সমসত্ব, অসমসত্ব, অতিপৃক্ত। অতিপৃক্ত অতিপৃক্ত দ্রবণ, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। তাহলে এখন বলো সম্পৃক্ত দ্রবণ। প্রথমে অসম্পৃক্ত দ্রবণ। দেখো, একটা পাত্র, পানি আছে নির্দিষ্ট পরিমাণ এবং তাপমাত্রাও ফিক্সড, মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অবশ্যই তাপমাত্রা ফিক্সড, স্থির পানি। আমরা আস্তে আস্তে চিনি যোগ করি, চিনি আসতেছে, প্রথমে সামান্য পরিমাণ যোগ করলাম এবং নাড়লাম চামচ দিয়ে বাসায়, চিনি নাড়তেছি, চিনি গলে গেল। আবার একটু চিনি দিছি, চিনি আবার গলে গেল। এরপর আবার চিনি যোগ করলাম, চিনি গলে গেল। একটা পর্যায়ে চিনি যোগ করতে করতে দেখা যায় চিনি যোগ করলে আর গলে না, তখন চিনিগুলো নিচে অধক্ষেপ পড়ে থাকে। অর্থাৎ দ্রাবক পানি চিনিকে ধরে রাখার ক্ষমতা শেষ। ফলে দ্রাবকের যে ইন্টারনাল আন্তঃআণবিক আকর্ষণ বল, ওটা গঠনের প্রবণতা নাই, সম্ভব শেষ একবারে। ফলে সমস্ত দ্রব্য যখনই যোগ করব তখনই নিচে অধক্ষেপ হিসেবে আর দ্রবীভূত করতে পারতেছে না, ফলে দ্রব্য নিচে অধক্ষেপ হিসেবে পড়ে আছে। তাহলে এখন একটা প্রশ্ন, প্রথমের দিকে যখন যোগ করলাম তখন সাথে সাথে দ্রবীভূত হয়েছে। এবার বলো একটা পর্যায়ে দ্রবীভূত করার পর এরপর যখন যোগ করলাম দেখি যে আর দ্রবীভূত করতে পারতেছে না, নিচে অধক্ষেপ হিসেবে পড়ে আছে। এর ভিত্তিতে আমরা দ্রবণকে 3 ভাগে ভাগ করতে পারি: স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে বলো সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে, যদি সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলবো সম্পৃক্ত দ্রবণ। আবার স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে, যদি সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলবো। যদি তার থেকে কম থাকে তাহলে অসম্পৃক্ত দ্রবণ বলবো। কোনো বিশেষ প্রক্রিয়ায় যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা হয় অতিপৃক্ত দ্রবণ বলবো। তাহলে আবার বলছি, স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবীভূত হতে পারে, যদি সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। কি বললাম? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে, যদি সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে
তবে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। স্থির তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে, যদি সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। যদি তার চেয়ে কম পরিমাণ দ্রব্য থাকে তাহলে অসম্পৃক্ত। কিন্তু এবার যদি স্থির তাপমাত্রা না বলে, এবার যদি তাপমাত্রা বৃদ্ধি করে ওই অতিরিক্ত দ্রব্যকে দ্রবীভূত করা হয় তাহলে তখন বলা হবে অতিরিক্ত দ্রবণ। অর্থাৎ বেশি পরিমাণ দ্রব্য দ্রবীভূত করানো যায়। বিশেষ প্রক্রিয়া বলতে এখানে তাপমাত্রা, চাপ, এই ধরনের কন্ডিশন আরোপ করে। তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রব্য দ্রবীভূত হওয়ার ক্ষমতা বাড়ে। কেন বাড়ে সেটাও বলা হবে। আচ্ছা, এখন হয়েছে লেখা, তাহলে আমরা এটা মুছে দিতে পারি। এবারে সম্পৃক্ত দ্রবণ গেল, অসম্পৃক্ত দ্রবণ গেল, অতিপৃক্ত দ্রবণ গেল। দ্রবণ, তবে একটা কথা এখানে না বললেই নয়, সেটা হলো বলতো এই দ্রাবকে দ্রব্য যে মিশতেছে, মেশার ক্ষমতা এটা আসলে কিভাবে, ঘটনাটা কিভাবে ঘটে। এখানে দুই ধরনের ঘটনা আমরা বলতে পারি। একটা হলো অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণ, আর একটা হলো পোলার যৌগ দ্রব্য পোলার দ্রাবকে দ্রবণ। দুই ধরনের, একটা হলো আয়নিক যৌগের দ্রাব্যতা, একটা হলো সমযোজী যৌগের দ্রাব্যতা। অপোলার যৌগ অপোলার দ্রাবকে। তাহলে মেশে কিভাবে? আমরা যেমন আমরা বলি আমাদের বন্ধুত্ব, একে অপরের সাথে বন্ধুত্ব। আসলে বলতো এই যে বন্ধুত্ব, মেশার ক্ষমতা, এটা কি সবাইরে একরকম না। ম্যান টু ম্যান যেমন ভেরি করে, এখানেও দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতাও ভেরি করে। এবার প্রশ্নটা হলো, বলো আমরা যদি একে অপরের সাথে বন্ধুত্ব হয়, মিশি, এটাও কিন্তু একটা আকর্ষণ বল তৈরি হয়। ঠিক এখানেও কিন্তু এই আকর্ষণ বল পরিবর্তনের কারণেই দ্রাবকে দ্রব্য দ্রবীভূত হয়। একটা হলো অপোলার দ্রাবকে অপোলার দ্রব্য দ্রবীভূত ঘটনাটা কি হয়? মনে করো একটা দ্রাবক তরল। আজকে এই জিনিসগুলোই ব্যাখ্যা হবে। দ্রাবক হলো তরল, তাহলে তরল দ্রাবক, তার মানে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, ধরি এ বা এ দ্রাবক। আচ্ছা বলো তো তরল দ্রাবক, তার মানে দ্রাবক আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। কারণ আমরা জানি দ্রাবক তরল কোনো বস্তু তো হওয়া মানেই আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। কঠিন হইলে আরো বেশি, গ্যাসে খুব সামান্য। দ্রাবক আন্তঃআণবিক আকর্ষণ বল। যোগ দ্রব্য, তাহলে বলো দ্রব্য তরল। যদি দ্রব্য তরল হয় তাহলে বলো তো, বা কঠিন যেটাই হোক, তাহলে বলো তো এর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে দ্রব্য। কঠিনও হতে পারে, দ্রব্য আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। তো এই যে আমরা এখন দ্রাবক দ্রব্য মেশাবো, একে অপরের মধ্যে যোগ করব। যেই যোগ করব সঙ্গে সঙ্গে কি হবে জানো? দ্রাবক আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, দ্রব্য আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। যেই একে অপরের সাথে মিশালাম সঙ্গে সঙ্গে হয় কি জানো? দ্রাবক আন্তঃআণবিক আকর্ষণ বল লুজ হতে পারে, হয় দ্রব্য আন্তঃআণবিক আকর্ষণ বল। সরি, আগে কি লুজ হয় না, একত্রে দ্রাবক আন্তঃআণবিক আকর্ষণ বল তৈরি হয়। আর এই এনার্জি গিয়ে দ্রাবক নতুন আন্তঃআণবিক আকর্ষণ বল তৈরি হওয়া মানে এনার্জি উৎপন্ন হয়। এই এনার্জি গিয়ে এটাকে সরবরাহ করে ভাঙার জন্য এনার্জি, ওরা দূরত্ব বৃদ্ধি পায়, এরা ক্লোজ হয়, ওরা নিজেরা দূরত্ব বেড়ে যায়। দ্রাবক আর দ্রব্য ক্লোজ হয় একইভাবে, একটা সাথে দ্রাবক। এই দ্রাবক দ্রব্য দেখো আন্তঃআণবিক আকর্ষণ বল তৈরি হয়, আর এই এনার্জি গিয়ে কি করে? একে সরবরাহ করে, এই ভেঙে যায়। তাহলে বলো এখানে দেখো তো এটা ভাঙতেছে দুই প্রকার, আর এটা গড়তেছে। এটা একটা গড়া, এখানকার এনার্জি যাচ্ছে যায়, এটা ভাঙতেছে। তাহলে একত্রে ভাঙা গড়া চলে। এই ভাঙা গড়ার মধ্যে বিনিময়ে একটা প্রশ্ন আছে, বলো তো দ্রাবক আকর্ষণ বল, দ্রব্য আকর্ষণ বল, আর এখন তৈরি হলো দ্রাবক দ্রব্য আকর্ষণ বল। তাহলে বলো তো এখান থেকে যদি আমি এটা করি তাহলে এটার নাম হয় দ্রবণ। তো দ্রবণ হতে গেলে আমরা লিখবো কি? দ্রাবক দ্রব্য আকর্ষণ বল। এখানে কয়টা দ্রাবক? দুইটা। কয়টা দ্রব্য? দুইটা। তাহলে বলো তো এখানে দুইটা দ্রাবক দ্রব্য হবে কিনা? 2 দ্রাবক দ্রব্য।
এখন বলো তো যদি দুইটা হয় তাহলে আমি এখানে যোগ করে দিতে পারি কিনা? যোগ করলে দেখো তো 2 দ্রাবক দ্রব্য যদি আমি ভাগ করে নেই তাহলে বলো তো, এবার এটা মুছে দেই এগুলা, দেখো তো এরকম হয় কিনা। প্লাস এবার গড় করি, এইটা একটু নিচে নামায় নাও, এই তাহলে বলো তো তখন আর এই 2টা ডিলিট। তাহলে বলো তো এখন এইটা যদি সমান হয়, কি দ্রাবক দ্রব্য এর আন্তঃআণবিক আকর্ষণ বল যদি দ্রাবক এবং দ্রব্য এর আন্তঃআণবিক আকর্ষণ বলের গড় মানের সমান হয়, তাহলে আদর্শ দ্রবণ। কি দ্রবণ? বাস্তবে আদর্শ দ্রবণ কখনোই পাওয়া সম্ভব না, এটা কাল্পনিক, কখনোই সমান হতে পারে না। কি বললাম? দ্রাবক দ্রব্য এর আন্তঃআণবিক আকর্ষণ বল, আণবিক আকর্ষণ বল যদি দ্রাবক এবং দ্রব্য এর আন্তঃআণবিক আকর্ষণ বল, দ্রাবক দ্রব্যের আন্তঃআণবিক আকর্ষণ বল যদি দ্রাবক এবং দ্রব্যের আন্তঃআণবিক আকর্ষণ বলের সমান হয় তাহলে আদর্শ দ্রবণ। কিন্তু বাস্তবে আদর্শ দ্রবণ সম্ভব না, তার মানে এটা সমান কখনো হবে না। তাহলে সমান না কি হতে পারে? অসমান। অসমান কয় প্রকার? 2 প্রকার, কম বেশি, গ্রেটার দেন অথবা লেস দেন। যদি গ্রেটার দেন হয় এটা বেশি এটা কম, তাহলে তাপহারী প্রক্রিয়া, আর যদি এটা বেশি হয় তাহলে তাপ উৎপাদী প্রক্রিয়া। যদি বলি দ্রাবক দ্রব্যের আন্তঃআণবিক আকর্ষণ বল, দ্রব্য এবং দ্রাবকের আন্তঃআণবিক আকর্ষণ বলের গড় মান অপেক্ষা বেশি, তাহলে তাপ উৎপাদী প্রক্রিয়া। আর যদি কম হয় তাহলে এটা তাপহারী প্রক্রিয়া। তার মানে তাপের ভিত্তিতেও আমরা দেখলাম দ্রবণ 2 প্রকার, একটা তাপ উৎপাদী দ্রবণ, একটা তাপহারী দ্রবণ। এটা ডিপেন্ড করে দ্রবণে দ্রাবক এবং দ্রব্যের মেশার ক্ষমতার উপর, ইন্টারমলিকুলার ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিবর্তনের উপর। এটা গেল অপোলার দ্রাবকে অপোলার দ্রব্য দ্রবীভূত হওয়ার ঘটনা। এটা তুমি 3 নম্বর অধ্যায়ে যা পাবে, সমযোজী যৌগ অপোলার যৌগ অপোলার দ্রাবকে কিভাবে দ্রবীভূত হয় তার ঘটনাও পেয়ে গেল একবারে, ওখানেই ওইটা হয়ে যায়। কারণ এখানে আরো একটা যেটা পড়াবো আয়নিক যৌগের দ্রাব্যতা, সেটাও কিন্তু তুমি একবারে 3 নম্বর অধ্যায়েও যায়, তোমাকে আর ওগুলা পড়া লাগবে না। কারণ ওগুলা জিনিস দ্রাব্যতা পড়াতে গেলে এই জিনিসগুলো একটু আলোচনা না করে দ্রাব্যতা মানে দুর্বনীয় হয় কিভাবে এটা বোঝাতে হয়। তাহলে মুছে দেই, তাহলে এবার আমরা বলতে চাই তাহলে স্যার অপোলার, এটা পোলার যৌগ পোলার দ্রাবকে কিভাবে দুর্বনীয়? কারণ দ্রাব্যতার আসল সংজ্ঞা দেওয়ার আগে এই জিনিসগুলো কিভাবে মেশার ক্ষমতা, মিশাই যদি না বুঝি তাহলে সারা জীবন দ্রাব্যতা করে লাভ কি, পরে লাভ কি? আগে কিভাবে দ্রাবকে দ্রবীভূত হয় দুর্বণ তৈরি করে আগে সেটা বুঝতে হবে। সেটা বুঝলে দ্রাব্যতা আপনি তখন আমরা বুঝবো। সারা জীবন দ্রাব্যতা বলতেছি, স্যার দ্রাব্যতা অর্থ কি? দুর্বনীয়তা। কিসের দুর্বনীয়তা? যে দ্রাবকে দুর্বনীয় হয়। কিভাবে হয় না স্যার সেটা তো জানি না। এই জিনিসটা জন্যই আগে ওই জিনিসটা বুঝতে হবে কিভাবে একে অপরের সাথে মেশে, তারপর সর্বোচ্চ কতটুকু মিশতে পারে সেটা পরে, সেটার নামই দ্রাব্যতা, সর্বোচ্চ কতটুকু মিশতে পারে। কিন্তু কিভাবে মেশে সেটা আগে জানতে হবে। তাহলে আমরা এখন বলছি এগুলো দ্রাব্যতার একেবারে খুব জরুরি জিনিস দ্রাব্যতা পড়ানোর জন্য। তাহলে এবার আমরা বলছি আয়নিক যৌগের দ্রাব্যতা। ধরি সোডিয়াম ক্লোরাইড পানিতে কিভাবে দ্রবণীয় হয়। এখন প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড আসলে কাঠামোটা কেমন?
আয়নিক যৌগের কাঠামোটা আমরা জানি ক্যালাস বা লেটিস কাঠামো, ক্যালাস বা লেটিস কাঠামো। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন। এটা একটা জাস্ট কাঠামো। দেখো এই কাঠামোটাতে আমি যে দেখাইলাম, দেখো তো প্রত্যেকটা সোডিয়ামকে ঘিরে, এই সোডিয়ামটাকে ঘিরে দেখো তো কয়টা ক্লোরাইড, 4টা। এই ক্লোরাইডটাকে ঘিরে বলো তো দেখো তো কয়টা সোডিয়াম, 4টা। তার মানে বলো তো এই বোর্ডটা দ্বিমাত্রিক বোর্ড কিনা? তার দ্বিমাত্রিক বোর্ডে প্রত্যেকটা ক্লোরাইডকে ঘিরে 4টা সোডিয়াম, প্রত্যেকটা সোডিয়ামকে ঘিরে 4টা ক্লোরাইড, অর্থাৎ বোর্ড দ্বিমাত্রিক। তো আমরা জানি জ্যামিতিক কাঠামোগুলো সচরাচর হয় ত্রিমাত্রিক। তাহলে যদি আরেকটা অক্ষ দেই, এই বরাবর আরেকটা অক্ষ যদি ছিদ্র হয়েও পাশে চলে যায়, তাহলে বলো তো এই অক্ষের 2 কর্নারে আরও 2টা ক্লোরাইড আর সোডিয়াম আসবে কিনা? তার মানে প্রত্যেকটা ক্লোরাইডকে ঘিরে থাকে 6টা সোডিয়াম, প্রত্যেকটা ক্লোরাইডকে ঘিরে থাকে 6টা সোডিয়াম, ঠিক একইভাবে প্রত্যেকটা সোডিয়ামকে ঘিরে থাকে 6টা ক্লোরাইড। তাহলে বলো প্রত্যেকটা, তাহলে এখন বলো এখানে দ্বিমাত্রিক বোর্ড, দ্বিমাত্রিক অক্ষ, 2 অক্ষে দেখো, 2 অক্ষে দেখো, 2 অক্ষে কর্নার হইল 4টা, তল হইল 6টা। তল তল 6টা কেমনে বুঝবো? তুমি বইটা এই মুহূর্তে তোমার একটা খাতা নাও, নিয়ে দেখো ওপর নিচ 1 2 6 3 4 5 6, দ্বিমাত্রিক 2টা অক্ষ, 6টা তল, 4টা কর্নার। এবার আর একটা অক্ষ যখনই দিব, 3 অক্ষ, কর্নার 6টা, তল 8টা। দেখো এই যে 3 অক্ষ, কর্নার 6টা, তল 8টা, 3 অক্ষ, এই যে 3 অক্ষ, সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট, তল 8টা। এবার বলো এই যে এইটা, এখন চিত্রটা স্যার কেমন দেখো তো, আরো সুন্দর করে চিত্র অঙ্কন করলে এরকম হয়। সোডিয়াম ক্লোরাইড, এটা যদি একটা সোডিয়াম সেন্টার পয়েন্টে ধরি, তাহলে বলো এটা ক্লোরাইড, ক্লোরাইড। এগুলো জাস্ট টান, এগুলো আকর্ষণ বল না, আয়নিক বন্ধন ধনাত্মক ঋণাত্মকের আকর্ষণ বল, এগুলো যা সৌন্দর্য আর কিছু না। আর একটা অক্ষ দিলাম, 3 অক্ষ 6 কর্নার, তাহলে এটা ক্লোরাইড, ক্লোরাইড। এই যে সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরাইড। এখন বাচ্চা তল কয়টা? এখানে তল দেখা যাচ্ছে এখন পর্যন্ত 6টা, কিন্তু দেখো যদি সৌন্দর্যটা আর একটু বাড়াই, এই তাহলে বলো এই যে একটা তল বের হইলো আর নতুন কোনাকুনি, এই যে তল বের হইলো কোনাকুনি, তাহলে মোট তল আগে ছিল 6টা, আর 3 অক্ষ আর একটা অক্ষ যোগ করার পরে তল হইলো আরো একটা, তার মানে আরো 2টা, তাহলে মোট তল 8টা। তাহলে 3 অক্ষের 6 কর্নার 8 তল, চিত্র নাম অষ্টতলক। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জ্যামিতিক কাঠামোটা প্রত্যেকটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরাইড অষ্টতলকীয়ভাবে, প্রত্যেকটা ক্লোরাইডকে ঘিরে 6টা সোডিয়ামও অষ্টতলকীয়ভাবে বিন্যস্ত। তুমি এখন চিন্তা করো, এই যে সোডিয়ামকে ঘিরে কয়টা ক্লোরাইড? 6টা। তাহলে এখানে বলো প্রত্যেকটা ক্লোরাইডকে ঘিরে সোডিয়াম হলো 6টা। এবার প্রত্যেকটা সোডিয়ামকে ঘিরে ক্লোরাইড কয়টা? একইভাবে ক্লোরাইডও 6টা। তার মানে সোডিয়াম ক্লোরাইডের বিন্যাস বলো তো কি? 6-6 বিন্যাস। স্যার এটা কিভাবে নির্ধারণ হয়? এটা নির্ণয় হয় ক্যাটায়নের ব্যাসার্ধ ভাগ অ্যানায়নের ব্যাসার্ধ, এদের মানের উপর নির্ভর করে। ক্যাটায়নকে ঘিরে কয়টা অ্যানায়ন, অ্যানায়নকে ঘিরে কয়টা ক্যাটায়ন। তাহলে বলো এই যে একটা সোডিয়াম ক্লোরাইড, এই কাঠামোটা একটা অংশ, দেখো কি হয়। এবার বলো তো প্রত্যেকটা সোডিয়ামকে ঘিরে কয়টা ক্লোরাইড? 6টা। প্রত্যেকটা ক্লোরাইডকে ঘিরে কয়টা সোডিয়াম? 6টা। তাহলে বলো এই সোডিয়ামকে ঘিরে ক্লোরাইড কয়টা? 6টা। এবার বলো তো এই ক্লোরাইডকে ঘিরে তাহলে আরো কয়টা সোডিয়াম থাকবে? 6টা। তার মধ্যে বলো তো এই সোডিয়াম একটা আছে কিনা? এটারও একটা আছে, এটারও একটা, এটারও একটা আছে। তাহলে বলো তো আরো কয়টা সোডিয়াম লাগবে? বাড়ায় যদি ক্লাস বাড়ানো হয় তাহলে বলো তো কয়টা লাগবে? 5টা কিনা? একটার 5টা। তাহলে বলো তো মোট সোডিয়াম কয়টা সাইড উপরে সরে যাবে? 30টা কিনা? 5-6 30, 30 সোডিয়াম প্লাস পরবর্তীতে অ্যাড হবে।
এবার বলো তো ক্লোরাইডের সাপেক্ষে সোডিয়ামগুলো, প্রত্যেকটা সোডিয়াম আবার সেন্টার পয়েন্ট, এই যে এখানে সোডিয়াম সেন্টার পয়েন্ট, এরপর ক্লোরাইডগুলো সেন্টার পয়েন্ট, সোডিয়াম জড়িত হইলো। এবার সোডিয়ামগুলো সেন্টার পয়েন্ট, তাহলে বলতো প্রত্যেকটা সোডিয়ামের সাথে একটা করে ক্লোরাইড যুক্ত আছে কিনা? তাহলে 30টা সোডিয়াম প্রত্যেকটাতে একটা করে যুক্ত, তাহলে 30টা সোডিয়ামের সাথে আরো নতুন করে ক্লোরাইড যুক্ত হবে কয়টা? প্রত্যেকটার সাথে 5টা করে। তাহলে 5 × 30 কত? 150 ক্লোরাইড যুক্ত হবে এর পরবর্তীতে। এবার বলো 150 ক্লোরাইড, প্রত্যেকটা ক্লোরাইড এবার সেন্টার পয়েন্ট, অষ্টতলকের সেন্টার, তাহলে প্রত্যেকটা ক্লোরাইডের সাথে সোডিয়াম আছে একটা করে। তাহলে বলো তো সোডিয়াম যখনই একটা করে আসে, তাহলে প্রত্যেকটা 150টা প্রত্যেকটার সাথে একটা করে আসে, তাহলে 150 ইন্টু আবার লাগবে নতুন কত? 5। তাহলে বলো তো এবার কত সোডিয়াম লাগবে? 750 সোডিয়াম, 750 সোডিয়াম আয়ন। এবার বলো এই সোডিয়াম 750 এদেরকে বেষ্টন করে সঙ্গে সঙ্গে বলো তো এবার ক্লোরাইড লাগবে কত? 5 × 750, তার মানে প্রত্যেকবারই একটা করে আসে, ফলে 5 5 5 করে মুহূর্তের মধ্যে এরকম বিশাল কেলাস বা লেটিস জালিকা, ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন, এইভাবে বিশাল কেলাস বা লেটিস জালিকা গঠন করে। এই যে জালিকা লেটিস গঠন করলো, এই জালিকা গঠন করার জন্য যে শক্তি হলো পজিটিভ আর নেগেটিভের আকর্ষণ বল, এই আকর্ষণ বলের জন্য যে শক্তি নির্গত হয় তার নাম ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি। আর এই কাঠামোটার নাম ল্যাটিস কাঠামো, কেলাস কাঠামো। আর এই ল্যাটিস কাঠামো গঠন করতে যে শক্তি তার নাম ল্যাটিস শক্তি বা এনথালপি। এনথালপি, ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি সোডিয়াম ক্লোরাইডের। বুঝছি? 1 মোল ক্যাটায়ন 1 মোল অ্যানায়ন অসীম দূরত্ব থেকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসে ল্যাটিস কাঠামো গঠন করতে যে শক্তি নির্গত হয় তার নাম ল্যাটিস শক্তি। কি বললাম? 1 মোল ক্যাটায়ন 1 মোল অ্যানায়ন অসীম দূরত্ব থেকে একে অপরের কাছাকাছি নিয়ে এসে বলো 1 মোল কেলাস কাঠামো ল্যাটিস কাঠামো গঠন করতে যে শক্তি নির্গত হয় তার নাম আমরা বলছি ল্যাটিস শক্তি। তার নাম কি বললাম? ল্যাটিস শক্তি। এই হলো ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি। এখন বলো তো তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের একটা গঠনের প্রাথমিক ধারণা পাইলাম যে প্রত্যেকটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরাইড, প্রত্যেকটা ক্লোরাইডকে ঘিরে 6টা সোডিয়াম, এভাবে সোডিয়াম ক্লোরাইড বিশাল ক্লাস। এই জন্য একে জালিকা বলে। তুমি জাল দেখছো না, নেটওয়ার্ক জাল, মাছ ধরার জাল, সেই মাছ ধরার জালের মতো দেখো খালি অনবরত চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। তুমি চিন্তা করতে পারো না একটা সোডিয়াম ক্লোরাইডের দানার মধ্যে কোটি কোটি সোডিয়াম ক্লোরাইড আছে। একটা সোডিয়াম ক্লোরাইড দানার মধ্যে কোটি কোটি সোডিয়াম ক্লোরাইড বিদ্যমান। আমরা একটা সোডিয়াম ক্লোরাইডের দানা পানিতে দিয়ে যখন খাই কোটি কোটি সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন খাই, কিন্তু আমরা কখনো চিন্তাও করতে পারি না যে কি ওখানে আসলে কি ঘটে, পানিতে সোডিয়াম ক্লোরাইড দিলে কি ঘটে। আমাদের মধ্যে এটা নিয়ে একটা সন্দেহ আছে বা এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, কি হয় এটা আমরা এখন দেখবো সেটা। তাহলে সোডিয়াম ক্লোরাইড ক্লাস গঠন করলো, অর্থাৎ এনার্জি নির্গত করলো। এই এনার্জি যে পরিমাণ এনার্জি নির্গত করলে সে ক্লাস বা ল্যাটিস কাঠামো গঠন করলো, যখন সোডিয়াম ক্লোরাইডে আমরা ভাঙতে যাব সেই পরিমাণ এনার্জি সরবরাহ করতে হবে, তাহলেই তার ল্যাটিস ভাঙবে, না হলে তার ল্যাটিস ভাঙবে না। এবার আমাদের প্রশ্ন, বেসিক প্রশ্ন, আমরা সচরাচর স্টুডেন্টকে বলি বা জানি আমরা বাসায় প্রত্যেক দিন সোডিয়াম ক্লোরাইড খাই, পানিতে দেই, তরকারিতে দেই, কিন্তু একটা কথা বলো তো সোডিয়াম ক্লোরাইড যখনই আমি পানিতে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটে? বিক্রিয়া হয়, পরিবর্তন হয়, কি হয়? এইটা যখন, এটা বেসিক প্রশ্ন, ট্যালেন্ট হান্টিং অনুষ্ঠানের প্রশ্ন। সোডিয়াম ক্লোরাইড জলে দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকের ধারণা সোডিয়াম ক্লোরাইড জলে দিছি তাহলে তৈরি হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। আসলে কি ঠিক? আমরা সোডিয়াম ক্লোরাইড জলে দেই, জলে দিলে সোডিয়াম ক্লোরাইড পানিতে যাওয়ার সাথে সাথে সোডিয়াম অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়? যদি তাই হয়, হাইড্রোক্লোরিক তাপ দেই তরকারিতে, তাহলে মুহূর্তের মধ্যে সব হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হিসেবে উড়ে যাবে, থাকবে সোডিয়াম অ্যাসিড ক্ষার।
তরকারি হবে পিচ্ছিল। বলো, কিন্তু আমাদের কি তাই হয়? আমরা কি লবণের স্বাদ পাই না? বলো, আমরা কি লবণের স্বাদ পাই না? তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি হইতো সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলে, তাহলে সৃষ্টিকর্তা আমাদের খাওয়ার জন্য নিষেধ করতেন, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর হতো। কখনোই এটা সম্ভব না। সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলে, এইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়ও আসছে এই কারণেই, এই বেসিক প্রশ্ন, কারণ এটাই সবাইয়ের মধ্যে সন্দেহ। এটা আজকে বলার পরও আরও মানে তুমি এই এক দেড় 2 বছরের 14 বার 10 বার 12 বার 15 বার 14 বার শুনলেও তারপরেও অনেকের মধ্যে এই ভুল থাকবে, সোডিয়াম ক্লোরাইড জলে দিলেই সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড। না, সোডিয়াম ক্লোরাইড জলে দিলে সোডিয়াম, আমরা আগামী দিনে এটা দেখাবো কিভাবে হয়, সোডিয়াম একুয়াস, ক্লোরাইড একুয়াস, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড জল দ্বারা হাইড্রেটেড হয়, সোডিয়াম আয়নও, এবং ক্লোরাইড আয়নও জল দ্বারা হাইড্রেটেড হয়। এই হাইড্রেটেড হওয়ার পর এই হাইড্রেটেড ক্যাটায়ন অ্যানায়ন এইটা আমাদের বডিতে গিয়ে আমাদের বডির ইলেকট্রোলাইটিক সমতা সাধন করে। কখনোই সোডিয়াম ক্লোরাইড পানি সে দেওয়ার সাথে সাথেই সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় না। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলে দেওয়ার সাথে সাথে হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড খাওয়া নিষিদ্ধ। কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলে দিলে সোডিয়াম একুয়াস, ক্লোরাইড একুয়াস, জল যোজন ঘটে। এই জল যোজনের কৌশলটা আগামী দিন বলে তারপরে আমরা যাব দ্রাব্যতা, কারণ আয়নিক যৌগের দ্রাব্যতা দেখে তারপর আমরা দ্রাব্যতার সংজ্ঞা পড়ব এবং দ্রাব্যতার অঙ্ক করব, দ্রাব্যতার প্রভাব বিস্তারকারী নিয়ামক বলবো। এখন দ্রাব্যতা তাড়াতাড়ি হবে। আজকে এই জিনিসগুলো বেসিক প্রয়োজন, এগুলো কিভাবে আসলে দুর্বল হয় দিলাম মুছে। আজকে এই পর্যন্ত, ওকে, ধন্যবাদ।